বাবা মারা যাওয়ার পর মায়ের দ্বিতীয় বিয়ে আমি একেবারেই মেনে নিতে পারিনি। অথচ মা দাবি করেন আমার জন্যই তিনি বিয়ে করেছেন। আমি যেন বাবার স্নেহ থেকে বঞ্চিত না হই। মা রীতিমতো আমাকে জোর করেন তাকে বাবা বলে মেনে নিতে, বাবা বলে ডাকতে। মায়ের দ্বিতীয় স্বামীকে দেখলেই আমার প্রচণ্ড রকমের রাগ হয়। মায়ের কথা আমি মেনে নিতে পারি না। আমার বাবার জায়গা আমি কেন অন্য কাউকে দিব? কেনই তাকে বাবা বলে ডাকবো? আমাদের মা মেয়ের সম্পর্ক টানপোড়েন শুধু এই কারণেই হয়। আমার মায়ের দ্বিতীয় স্বামীর নাম শিহাব সুলতানা। তিনি আর মা একই অফিসে চাকরি করেন। তার প্রথম স্ত্রী মারা গিয়েছে অনেক দিন। সেই পরিবারের কোনো সন্তানাদি নেই। এই লোকটিকে আমি খারাপ বলতে পারি না। তিনি যথেষ্ট মার্জিত স্বভাবের একজন মানুষ। তবুও তাকে আমার সহ্য হয় না। প্রতিদিন সকালবেলা কফি বানান। এক মগ কফি এগিয়ে দেন আমার দিকে। আশামণি, তোর জন্য স্পেশাল কফি বানালাম, চট করে খেয়ে নে, খেলেই বুঝবি বাবার হাতের কফি কেমন মজা। প্রচণ্ড রাগ হয়। চুপচাপ কফি নিয়ে বেসিনে ফেলে দিই। আমি বেরিয়ে যাই কলেজের উদ্দেশ্যে। এটা একদিন দুদিন নয়, গত 4 বছর ধরে চলছে। আগে কফি সহ মগ আছাড় দিয়ে ভাঙতাম, মা রেগে চর বসিয়ে দিতেন। এখন শুধু কফি ফেলে মগটা টেবিলেই রেখে দিই। আশ্চর্য লাগে লোকটার কত ধৈর্য। এত কিছুর পরেও কিভাবে রোজ কফি বানায়। আমার বাবার হাত ধরে আমি আমার ছোটবেলা কাটিয়েছি। স্কুলে গিয়েছি, আইসক্রিম খেয়েছি। ছোটবেলায় আমার অল্পতেই ঠান্ডা লেগে যেত বলে আইসক্রিম মা খেতে দিতে চাইতেন না। আইসক্রিম পেয়ে বলে বাবা প্রায় দিনই লুকিয়ে আমাকে আইসক্রিম কিনে দিতেন। মায়ের দ্বিতীয় স্বামীটাও আমাকে আইসক্রিম কিনে দেয়, লুকিয়ে যেন মা জানতে না পারে। এমন সহজ গলায় বলেন যেন তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আশামণি, এই নে, তোর জন্য আইসক্রিম আনলাম, দেখিস তোর মা যেন না জানে। আমার খুব রাগ হয়। তিনি কেন বাবার মতো করে আমাকে আশামণি বলে ডাকবেন? এই ডাক্তার অধিকার শুধু আমার বাবার। আমি চিৎকার করে উঠি, আইসক্রিমের বক্সটা ছুঁড়ে ফেলি। কি চান আপনি? আপনি কি ভেবেছেন বাবার মতো করে বললেই আমি আপনাকে বাবার জায়গা দিব? মায়ের স্বামী হয়েছেন বলে আমার বাবা হয়ে গিয়েছেন? আর কখনোই আনবেন না আইসক্রিম। তিনি দাঁড়িয়ে রইলেন, চোখ মুখে অপমান মেখে। মা তেড়ে আসলেন, আমাকে হয়তো কড়া কথা বলবে। তিনি ইশারা দিয়ে থামিয়ে দিলেন। আমি দরজা বন্ধ করে কাঁদি। বাবা মারা গিয়েছে, আমার বয়স তখন 10। তারপর থেকে 7 বছর আমি আইসক্রিম খাইনি। আর উনি এসেছে আমাকে আইসক্রিম দিতে। শুধু আইসক্রিম নয়, আমার পছন্দের খাবারগুলো তিনি রোজ রান্না করেন। আমি সেগুলো মুখেও দেই না, বাইরে থেকে খাবার কিনে খাই। তবুও তিনি রুটিন মেনে রান্না করেন। আমাকে নজরে নজরে রাখেন, কোথায় যাই, কি করি, কে বন্ধু, পড়াশোনা কেমন করছে, প্রতিটা বিষয় তার নজরে। এতটা মা জেনেও খেয়াল রাখেন আমার। সব সময় নিজেকে আমার বন্দি মনে হয়। কিছুদিন পরই তিনি হাজিবাজি গিফট করে আনেন আমার জন্য, যার একটাও আমি খুলেও দেখি না। ফেলে দিয়ে আসি তার রুমে। জোর করে সে আমাকে তার মেয়ে বানাতে চায়। আমার এই বিষয়টা একদমই অসহ্য লাগে। আপনি আমার মায়ের স্বামী, প্লিজ আপনি সেটাতেই থাকুন। আমার বিষয়ে এত মাথা নাগামালেও চলবে। মুখে যা আসে তাই বসি। একদিন রাতে পানি খেতে ডাইনিংয়ে এসি। মা তিনি বারান্দায় বসে কথা বলছেন। সাবিহা ঈশা ইদানিং নেহা নামে এক মেয়ের সাথে ঘুরে। নেহার সম্পর্কে আমি খোঁজ নিয়ে দেখেছি, মেয়েটা অনেক বাজে ছেলেদের সাথে মিশিয়ে নেশা করে। এটাকে নিয়ে আমার ভয় হয়। মা বললেন আমি ওর সাথে কথা বলবো। টিএনস এর সময় ভুল সঙ্গে পড়লে সেখান থেকে টেনে তোলা মুশকিল। তারপরও তারা ভিন্ন প্রসঙ্গে গেলেন। নিজেদের সুখী জীবনের গল্প। চাঁদের আলোয় দুজন 40 ছুঁই মানুষ মৃদুমন্দ আলাপে ব্যস্ত। মাঝে মাঝে তারা আমার প্রসঙ্গ আনছেন, স্মৃতিচারণ করছেন, চাপা স্বরে হাসছেন। আমি কিছুক্ষণ অতীত হাতড়ে বেড়ালাম। আমার বাবার সঙ্গে মাকে এমন মুহূর্তে কখনো কাটাতে দেখেছি কিনা মনে পড়ছে না। মাসে 1-8 দিন মাকে বাইরে নিয়ে যেতেন, রেস্টুরেন্টে খাইয়ে আনতেন। বিবাহবার্ষিকী ভাবা ভুলে যেতেন, কিংবা মা মনে করিয়ে থাকলেও তা বাবার ফিরতে হাজারটা ক্লান্তির গল্প নিয়ে। আজ মাকে এতটা খুশি দেখে মনে হলো তিনি কি বাবার সাথে সুখী ছিলেন? আর যতটা খুশি তাকে দেখি, তাকে তো বাবার সাথে দেখিনি। সত্যিই উনি যতটা সময় পরিবারের জন্য বরাদ্দ রাখেন, বাবা তার বেশিরভাগও রাখতেন না। আমাকে বাবা খুব ভালোবাসতেন বলে হয়তো মায়ের না পাওয়াগুলো আমার চোখে পড়েনি, কিংবা ছোট ছিলাম বলে বিষয়গুলো বুঝিনি। দীর্ঘশ্বাস ফেললাম। আমি চুপ করে ঘরে চলে এলাম। শীতের ছুটিতে কলেজ বন্ধ হয়ে গেল। ছুটির দিনগুলো অলসভাবে কেটে যাচ্ছিল বলে ভাবলাম নতুন কিছু উপন্যাসী বই কিনে আনি। চট করে রেডি হয়ে নিলাম, মাকে জানিয়ে বের হব। তখন সুলতান সাহেব বললেন আমি তোর সাথে যাই, আমারও কিছু বই কেনা দরকার। মুহূর্তেই আমার মেজাজ তিরিক্ষি হয়ে গেল। বললাম না, আমার মতো আমি যাব। মা বললেন কি এমন হবে সাথে গেলে? আরে আমি তো তার সাথে যাব না, তার সাথে গেলে আর একদমই ভালো লাগবে না। একথা শুনে তিনি বললেন আমি তোর পিছন যাব। তাকে বলাটাই যেন বৃথা। উনি আমার পিছন হাঁটছেন। আমি দাঁড়িয়ে পড়লাম। পিছনে হাঁটবেন না তো? মনে হচ্ছে আপনি ছেলে ধরা আমাকে ফলো করেছেন। বিরক্তিকর। তাহলে সামনে হাঁটবো? সহজ সরল উত্তর দিলাম, হ্যাঁ সামনে যান। তাহলে কিন্তু আমাকে
তোর বাবার মতো লাগবে, মনে হবে বাবার পিছু পিছু মেয়ে হাঁটছে বলে তিনি ঘটঘট করে সামনে হাঁটা ধরলেন। তিনি তখনই একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল। আচমকা দ্রুতগতিতে একটা প্রাইভেট কার এসে সুলতান সাহেবকে ধাক্কা দিয়ে চোখের পলকে দৃষ্টিসীমার বাইরে চলে গেল। তিনি ছিটকে পড়ে গেলেন কয়েক ফুট দূরে। ঘটনার এই ভয়াবহতা আমাকে যেন শ্বাস আটকে গেল। আমি থমকে দাঁড়িয়ে রইলাম, যেন আমার পা দুটো পাথরে পরিণত হয়েছে। চারদিক থেকে লোকজন ছুটে আসতে লাগলো, তার মধ্যে একজনের সাথে ধাক্কা লাগলো। আমি স্লিপ ফিরে পেলাম, ছুটে গেলাম সেদিকে। রক্তাক্ত সুলতান সাহেব নিথর হয়ে পড়ে আছেন, তার রক্তের রাস্তা ভেসে